হঠাৎ করে আমার মাথায় রামদা দেওয়া না কি দেওয়া কোপ দেয়। যখন আমার মাথায় কোপ দেওয়া হয় তখন আমি খারাপ অবস্থায় সেন্সলেস হয়ে যাই। একটা সময় আমার পাস 0 হয়ে গেছিল। 16 জুলাই প্রথম সায়েন্স ল্যাবে আমরা আন্দোলনে যোগদান করি। ওই দিন প্রথমে মানে ঢাকা কলেজের বিপক্ষে আমরা ঢাকা কলেজের ওই সাইডে ছাত্রলীগের অবস্থান করতেছিল, আর আমরা আপনার এলিফেন্ট রোডের ওই সাইডে অবস্থান করতেছিলাম। প্রায় অনেকক্ষণ তারা দাওয়া পাল্টা দেওয়া হয়। টিচার্স ট্রেনিং সেন্টার বিল্ডিং থেকে ওরা আমাদের ইট পাটকেল ছুটতে থাকে। তো আমরা ওই কারণে আমরা আগাইতে পারতেছিলাম না। তো ওইখান থেকে ইট পাটকেল লাগে আমার পায়ের মধ্যে একটা সময় আঘাত লাগে, যার কারণে আমি ওই দিন আর আন্দোলন কন্টিনিউ করতে পারিনি। পরে বাসায় ব্যাক আসতে হয়। 18 জুলাই আবারও আন্দোলনে যাই। একরকম বাসা থেকে জোর করে জুতি করে বেরোই। ওই দিন আমরা আজিমপুরে মানে আমার বন্ধু বান্ধব নিয়ে অনেকজন মিলে এবার আমরা আজিমপুরে অবস্থান করি। ওই দিন ফার্স্টে আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করতেছিলাম, কোনো ঝামেলা ছিল না। পুলিশ ছিল, পুলিশের জায়গায় আমরা আমাদের মতো আন্দোলন করতেছিলাম। 5টা পর্যন্ত সব নর্মালি ছিল। কিন্তু যখন 5টা বাজে তখন পুলিশ আমার দিকে হঠাৎ করে টিয়ার সেল মারা শুরু করে। আজিমপুর চৌরাস্তার ওখানে টিয়ার সেল মারতেছে। আমরা তখন পলাশি আর আজিমপুর চৌরাস্তার যে মাঝামাঝি যে রোডটা, আমরা ওইখানে অবস্থান করি। তো পুলিশ দুই দিক থেকে, আজিমপুর চৌরাস্তার ওই সাইড তারপরে পলাশির ওই সাইডও আপনার দুই দিকে আক্রমণ শুরু করে। তা আমরা মাঝে পড়ে যাই। তারপরে পলাশি কলোনির ভিতরে আমি পালা যাই। ওইখান থেকে পরে ওরা মানে আমরা একটা বাসায় করি, মানে আশ্রয় নিই। এর মাঝখানে পুলিশে প্রায় পুলিশ আর ছাত্রলীগ মিলা, আওয়ামী লীগ মিলা প্রত্যেকটা বাসায় ওরা মানে খুঁজতেছে যে ছাত্র বা আন্দোলনকারী আছে কিনা, মানে ওরা কোনো সন্ত্রাসী ইয়ারে ধরতে যেতেছে এমন কিছু একটা। ওই যে মুক্তিযুদ্ধের সময় যেমন ছিল যে কোনো মুক্তি আছে কিনা, ওইভাবে আমাকে খুঁজতেছিল। পরে বাসায় যে ছিল ওনারা আমার যথেষ্ট সাহায্য করে, মানে উনি আমরা ওনার বাসায় গেছিল। জাস্ট উনি বলছে যে না ওরা আসে না, আমরা তখন খাটের নিচে লুকানো ছিলাম। 4 আগস্ট আমি বাসায় আন্দোলনে যাব। তো বাসা থেকে পারমিশন নেই কেন, এর আগে আমি 2 দিন গেছি, 2 দিন আহত গুরুতর অবস্থা, মানে অবস্থা নর্মাল হয়েছে, নর্মাল আহতই হয়েছি। তো অবস্থা খারাপ, এই জন্য আর আমার ওই দিন যাইতে কোনোভাবেই পারমিশন দিতেছে না। আমি সকাল 10টা থেকেই মানে পারমিশন চাইতেছি, কোনোভাবেই দেয় না। পরে একটা পর্যায়ে জোর জবরদস্তি করে আমি বলছি যে না আমি আন্দোলনের পিছনে সাইডে থাকবো, আমরা যাইতে দাও। আমরা মিছিল নিয়ে যাওয়া শুরু করি। এর মধ্যে বাধা পরে 1 নম্বর গেটে আওয়ামী লীগের প্লাবেন অবস্থান করতেছিল। আমরা আমাদের সংখ্যায় বেশি হয়, ওরা আমাদের বাধা দিতে পারে না। তখন উল্টা আমরা ওপরে আক্রমণাত্মক বা যেভাবে ওকে আমরা বাধা মানে সব বাধা বিপত্তি উড়াই দিয়ে আমরা আগাইতে থাকি। আগাইতে এইভাবে 1 নম্বর গেট 5 নম্বর গেট সব উড়াই দিয়ে আমরা যাইতে থাকি। যে 4 নম্বর গেট জিগাতলা বাস স্ট্যান্ডের কাছাকাছি অবস্থান নেই। তো আমরা ওই দিক থেকে মানে নিজের মতো স্লোগান দিয়া তারপরে দাওয়া পাল্টা দেওয়া চলতে থাকে। ওরা আমাদের দাওয়া দেয়, আমরা ওদের দাওয়া দিই। এরকমভাবে বেশ কিছুক্ষণ আমরা তখন 2:30 বাজে ওখানে পৌঁছানোর পরে প্রায় 4:30 পর্যন্ত এরকম দাওয়া পাল্টা দেওয়াই চলতেছিল। কয়েকবার আমরা অবস্থান নিই, কয়েকবার ওরা অবস্থান নেই। এরকম কয়েকবার হয়েছে যে আমরা ওদের পার্টি সেন্টার, পার্টি অফিস পর্যন্ত আমরা দখল নিয়ে ফেলাইছিলাম। পার্টি অফিসের কাছাকাছি পর্যন্ত গেছিলাম। পরে পুলিশ বা পুলিশের টিয়ারসেল মারার পরে আমরা ব্যাক আসতেছি, মানে পুলিশের সহযোগিতা ওরা আমাদের ব্যাক নিয়েছিল। আর ওরা ওপেন গুলি করতেছিল। এমন হয়েছিল যে আমার সামনে একজনে গুলি করছে, ওই সরাই আমি সামনে যা দাঁড়ায় রয়েছি, এমনও হয়েছে। তারপরে একটা পর্যায়ে আমার গায়ে হঠাৎ করে 4:30টার দিকে আমার গায়ে টিয়ারসেল লাগে। টিয়ারসেল লাগার পরে আমি আর ওই যে পিছনে, তখন আমরা আবার দাওয়া খাই। দাওয়া খাওয়ার পরে আমি আর পিছনে যাওয়ার মতো অবস্থা আমার ছিল না। তখন আমি একটা বাসার মধ্যে কোনোভাবে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পরে ওইখানে একটা বাসায় আশ্রয় নেওয়ার পরে মানে ছাত্রলীগের বাসার অবস্থান নিয়ে আনে। তো ওই বাসার মধ্যে হয়েছিল কি যে সিঁড়ির সাইডটা বাইরে, আর আমরা যেখানে অবস্থান নিয়েছিলাম ওইখানে সিঁড়ি নেই, লিফট আছে। তো আমরা ওইখানে আমাদের সাথে কিছু মেয়েরাও ছিল। তো আমরা মেয়েদের অগ্রাধিকার দিয়ে ওদের সিঁড়ি লিফট দিয়ে উপরে পাঠিয়ে দিই। আর আমরা প্রায় পুরো ছেলে 4-5 জন ছিলাম, আমরা নিচে অবস্থান করি। আমরা হাতে বাস ছিল। পরে আমরা বাস নিয়ে যতক্ষণ পারি একটা বাসার মধ্যে একটা রুমের মধ্যে আমরা কিছুক্ষণের জন্য অবস্থান করি। ওরা ওই বাথরুমের প্লাস্টিকের গেট ছিল, ওই গেট ওরা ভাঙে ওরা ভিতরে ঢুকে যায়। হঠাৎ করে আমার মাথায় রামদা দেওয়া না কি দেওয়া খুব আমি শিওর বলতে পারবো না। আমি পিছনে তাকানোর সুযোগও পাইনি। মানে বাড়ি খাওয়ার সাথে সাথে আমি খারাপ অবস্থায় সেন্সলেস। যখন আমার মাথায় কোপ দেওয়া হয় তখন আমি খারাপ অবস্থায় সেন্সলেস হয়ে যাই। মানে সেন্সলেস অবস্থায়, মানে ওরা মনে করছিল যে আমি ডেড, মানে মাথায় বাড়ি দেওয়ার পরে আমার কোনো মুভমেন্ট তাই আমি দাঁড়ানো অবস্থায় পড়ে গেছি। ওরা লাশ পার্টি অফিসে নিয়ে যেতেছে। এরকম ওরা কয়েকটা লাশই নিয়ে গেছে যেগুলোর হয়তো সরকার এখনো হদিস পায়নি, বা লাশ পোড়া ফেলাইছে বা অনেক কিছু করছে, এই জন্য এখনো সরকার হদিস পায়নি। তো ওরা আমার লাশ নিয়ে যেতেছে পার্টি অফিস। ওরা 2-3 জন বর্গের মানে 4 জন লাশ নেই, হাত পা দুইটা উস্কায় নিয়ে যেতে গেছে। তো ওনাকে হাসপাতালের সামনে দিয়ে জাপান বাংলাদেশ সামনে দিয়ে পার্টি অফিস যাওয়া লাগে। তো জাপান বাংলাদেশ সামনে যাওয়ার পরে ওনাকে যে ইনচার্জ, উনি আমার একরকম মানে ওনাকে বন্দুক মানে ছাত্রলীগে ওনার মাথায় বন্দুক ঠেকায় ধরছিল যে না ওরা আমরা নিয়েই যাবো। তো ইনচার্জে বললো যে না আমি কোনো ছাত্রলীগের দিবো না, চিকিৎসা দিব না যদি ওরা আমার হাসপাতালে নিতে না দেয়। আমার সেন্স আসে হাসপাতালে। আমার যখন সেন্স আসে তখন আমি হাসপাতালে
হাসপাতালে আমার নিয়ে যেতেছে না, হাসপাতালে আমি আছি, তখন আমার মাথায় ব্যান্ডেজ করতেছে, আমি পকেটে দেখে মোবাইল নিই, আমি ওনার নাম্বার নিয়ে আমি জাস্ট ওনার নাম্বারটা বলি, বলার পর উনি কল দেয়, আমি ব্যারে জানি যে না আমি একটা বাসায় পলাতক আছি, কিছুক্ষণ লুকে আছি, আমি একটু পরে যখন পরিস্থিতি ঠান্ডা আমি চলে আসবো, আমি যে এত গুরুতর আহত হয়েছি আমি এটা বাইরে বলিনি তখন। এই কথা বলার সাথে সাথে আমার সেন্স নেই। তারপরে মানে ওইখান থেকে ওনাকে সিটি স্ক্যান করা লাগবে, আমার মাথায় যেহেতু ফ্র্যাকচার, আমার সেন্স চলে গেছে, আমার হার্ট ব্লক হয়ে গেছে। তারপর ওনার মানে একটা সময় আমার পাস জিরো হয়ে গেছিলো, ওনার এটা হচ্ছে ডাক্তারদের কথা শোনা, আমার পাস জিরো হয়ে গেছিলো, তো ওনার ইলেকট্রিক শক দিয়ে আমার বুকে, তারপরে ওই যে আমার সেন্স ফেরত আনছিল, আমার সেন্স তখন দেখেন আমার সেন্স আছে, নাহলে আমার পাস জিরো আর মানে আমার তখন নাকি আমার একরকম নার্সরা মনে করছে আমি ডেড হয়ে গেছি, মানে আমার পাস সচল হওয়ার পরে তারপর ওনারা দেখে আমার ফুসফুস কাজ করতেছে না, তখন আমার গলা দিয়ে নাকি পাইপ ঢুকে এই যে একটা বেলুন দিয়ে ফুসফুস অন রাখে, ফুসফুস সচল করছিল। তো ওইভাবে ওনারা বলছে যে ওনাদের সিটি স্ক্যান মেশিন নাই, ওনাদের অন্য হাসপাতালে ট্রান্সফার করতে হবে। তারা প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়, ওনাদের নিজস্ব অ্যাম্বুলেন্সে পাঠায়। সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরে ওনারা বলে যে অবস্থা তো ভালো না, ওরে হাসপাতালে রাখা যাবে না, আমাদের এমনি অনেক রুগী আগে থেকে আছে। এর মাঝখানে আমার নেওয়ার পরে এবারে একের পর এক শুধু আহত রুগী আসতেই আছে, গুলি খাওয়া, কেউ কোপ খাওয়া, কারো মাথায় অবস্থা গুরুতর অবস্থায়, আম্মুর মুখ থেকে শোনা, অনেকে আসতেছে। নেওয়ার পরে তারপর ওনারা আমার রাখে নাই, জাস্ট আমার একটা প্রেসক্রিপশন লিখে ওনারা আমার নিউরোসায়েন্স সাজেস্ট করে ওখানে পাঠিয়ে দিছে। ওনারা আমার মাথায় সিটি স্ক্যান করে দেখেন অবস্থা কিছুটা ভালো আছে, কিন্তু মানে এটা রিকভার করা সম্ভব, কিন্তু কিছুটা সময় লাগবে। কিন্তু যে ফুসফুসে যে রক্ত জমাট হয়ে রয়েছে ওইটার জন্য ওনাদের এখানে এই ব্যবস্থা নেই। তারপর ওনারা বক্ষবে দিতে পাঠাইছে, ওইখানে ওনারা আমার রিসিভই করে নেই, ওখানে কোনোভাবে আমরা রিসিভ করে নেই। তারপর ওইখান থেকে কোন মেডিকেলে জেনে নিল আমার ঠিক খেয়াল নেই, তারপর লাস্ট ঢাকা মেডিকেলে নিছে। ওইখানের মধ্যে ফার্স্টে একটা গ্রুপ আমরা রিসিভ করবো না, কোনোভাবে আমরা এটাকে রিসিভ করবো না। পরে আরেকটা গ্রুপ ওখান থেকে বা আমার ভাইয়ের মুখে শোনা যে দুইটা ফেরেস্তার মতো দুইটা লোক আসে, আইসা আমার ফার্স্টে কয় যে আপনারই তো খুঁজতেছি, আপনারা আসেন, জলদি ভিতরে আসেন। পরে ওনার মানে আমার নিজ দায়িত্ব খুব গুরুত্ব দিয়ে আমার দেখছে, যে তারপরে মানে দেখে যে আমার হার্ট মানে এক্সরের সাথে আমার কন্ডিশন মিলতেছে না, এক্সরে অনুযায়ী যে আমার মানে এতক্ষণ মরে যাওয়ার কথা, যে আমার হার্টে পুরো রক্ত জমাট হয়ে রয়েছে যেভাবে। পরে ওনারা ফার্স্টে আরেকবার এক্সরে করে, দেখেন না কন্ডিশন কিছুটা আগের থেকে বেটার। তারপরে আরেকটা লাইভ এক্সরে করে, দেখেন না বুকের মধ্যে ফুসফুসে ব্লাড জমে, মানে কি যে বাতাস জমে আছে। ফার্স্টে বলছিল যে হাড় কেটে অপারেশন করতে হবে, পরে যে বললো না, একটা সিনিয়র ডাক্তার এসে উনি বললো যে না কি একটা সিরিঞ্জ দিয়ে কি হাওয়া বের করার পরে কিছুটা সাহায্য করছে, কিন্তু আমার সেন্স নেই তখন অবস্থা, মানে জাস্ট আমি আউট অফ রিস্ক, মাথায় এম্পার হয়েছে, তো এই জন্য হয় কি যে কোনো কিছু একবার বললো আমার হয়তো দ্বিতীয়বার মনে থাকে না, বা কোনো একটা পড়া বললাম যেমন আগে পড়লাম যে আমার অনেকক্ষণ ধরে মনে থাকতো, এখন এমন হয় না। এখন পড়াটা পড়লে আমার দেখা যায় যে আমি এটা নগতি ভুলে গেছি, যে আমি এটা পড়ছি বা আমার এটা হয়েছে, আমি এটা মনে রাখতে পারি না। আমি চাই যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা এই আহত আর নিহতদের মানে ওইভাবে প্রাধান্য দিয়েই ভাবে তাদের মানে পরিকল্পনা করব, তাদের পরিকল্পনা সাজাইবো। যেমন এই যে আমাদের অনেক আহত ভাই আছে যাদের মনে করেন আপনার মানে 5ই আগস্টের আগে ভাই আন্দোলনের আগে তারা পুরো সুস্থ ছিল, মানে স্বাভাবিক জীবন যাপন করতো। অনেকে হয়তো এখন পা হারাইছে, অনেকে হয়তো দেখতে স্বাভাবিক বাট নিজের হাত ভাঙা, কোনো ভারী কাজ করতে পারবো না। সরকারের উচিত যে ওদের মানে ফাইন্ড আউট করা, ওদের পরিবারের পাশে দাঁড়ানো, যেই সরকারি আসুক ওদের গুরুত্ব দেওয়া, মানে নিজের কার্যক্রম পরিচালনা করা আমি বলে মনে করি। সবার আগে পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর মানে যে সমস্যাগুলো আছে ওগুলা ফাইন্ড আউট করে ওগুলা সব সমাধান করা দরকার। তারপরে যে দুর্নীতিগ্রস্ত যে ইয়াগুলো আছে, আমলাগুলো আছে শেখ হাসিনার আমলের, ওগুলা সবগুলারে ফাইন্ড আউট করে সবগুলার চাকরিচ্যুত করা দরকার। চাকরিচ্যুত না মানে যেগুলো দুর্নীতিগ্রস্ত ছিল ওদের থেকে যে পরিমাণ অর্থ লুটপাট করছে সবগুলো আবার সব ফেরত আনা দরকার, সব রাষ্ট্রীয় সংস্কারে বা রাষ্ট্রীয় উন্নয়নে ব্যয় করা দরকার। কোনো স্বৈরশাসক আর যেন নতুন করে সৃষ্টি না হইতে পারে এরকম শাসন ব্যবস্থা তৈরি হোক, মানে রাষ্ট্রীয় সংস্কার যেন এইভাবে হোক যে কোনো স্বৈরশাসন তৈরি না হইতে পারে। আর যে পরিবার ভিত্তিক যে আমাদের কালচার হয়ে রয়েছে যে রাজনীতি, যে এরপরে উনি ক্ষমতা উনি আসবো, মানে কোনো যোগ্যতার কোনো ইয়া নাই, যে পরিবারতান্ত্রিক চলতেছে যে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, যে পরিবারে উনি মানে যোগ্য হোক আর না হোক ওনার পরে উনি আসবো, এটা নির্ধারণ করা, এটা পরিবর্তন হওয়া দরকার।